সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না বললেন প্রধান উপদেষ্টা। তাই দুটি কাজই একসাথে চলবে। সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন, এর কোনো বিকল্প নাই। এই ৩ লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। ন্যূনতম সংস্কারের পরে নির্বাচন চায় বিএনপি, আর সুষ্ঠু নির্বাচনের জন্য যথাযথ সংস্কারের সময় দিতে প্রস্তুত জামায়াত। সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে কাজ শুরু কমিটির। দুর্ঘটনা নাকি নাশকতা এখনো নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। আমরা যেটা বলছি, আজকে আমরা তদন্তের টিমটা আমরা বসেছিলাম, জায়গাটা দেখেছি, শেষ তদন্ত চলছে, এখন কোনো মন্তব্য করে। এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় বাসের ধাক্কায় প্রাণ গেল ৫ জনের। মাদারীপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষে ইউপি সদস্য নিহত ৩। স্বাগত জানাচ্ছি। এখন বিকেলে আপনাদের সঙ্গে আছি আমি তানজিলা খান মে। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীতে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত 2 দিনের জাতীয় সংলাপের ভার্চুয়াল বক্তব্যে তিনি বলেন, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলবে। গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ রূপান্তরের যে নয়া যুগে প্রবেশ করেছে তা দ্রুত ও সফলভাবে কার্যকর করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। হাসিবুল্লাহর প্রতিবেদনে বিস্তারিত। জাতীয় ঐক্যের লক্ষ্যে রাষ্ট্রের অংশীজনদের নিয়ে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত 2 দিনের জাতীয় সংলাপের প্রথম দিন। সংলাপে ভার্চুয়াল বক্তব্যে গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের অবদান তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ ছাড়া জুলাইয়ের আত্মত্যাগ অর্থবহ হতে পারে না বলেও মনে করেন তিনি। ফেসিবাদ বাংলাদেশকে আদর্শভিত্তিক সকল রকমের লক্ষ্য থেকে বিচ্যুত করে গভীর অন্ধকারের দিকে আমাদেরকে নিয়ে গিয়েছিল। গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা বাংলাদেশের রূপান্তর পর্বে প্রবেশ করার অধিকার অর্জন করেছি। এই রূপান্তর দ্রুত সফলভাবে কার্যকর করার জন্য আমাদেরকে সকল শক্তি নিয়োজিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। পেছনে ফেরার কোনো সুযোগ আমাদের নেই। আমাদের এই কাঙ্ক্ষিত রূপান্তরের লক্ষ্য হবে সকল ধরনের বৈষম্য অবসানের রাজনৈতিক আয়োজন নিশ্চিত করা। গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি ঐক্য বিনষ্ট করার চেষ্টা করলেও এ সময়ে রাজনৈতিক ঐক্য আরও শক্তিশালী হয়েছে বলে জানান ডক্টর ইউনূস। বাকহীন বাংলাদেশ জোরালো কণ্ঠে আবার কথা বলার শক্তি ফিরে পেয়েছে। এই দৃঢ়কণ্ঠ আবার ঐক্য গঠনে সোচ্চার হয়েছে। ঐক্য আমাদের মূল শক্তি। জুলাই অভ্যুত্থান আমাদেরকে ঐতিহাসিক মাত্রায় বলীয়ান করেছে। গত 5 মাসে এই ঐক্য আরও শক্তিশালী হয়েছে। এই ঐক্যের জোরেই এখন আমরা অসাধ্য সাধন করতে পারি। এখনই আমাদের সর্বোচ্চ সুযোগ। এমন অর্থনীতি গড়ে তুলতে হবে যেটা সকল নাগরিকের জন্য সম্পদের ও সুযোগের বৈষম্যহীনতার নিশ্চয়তা প্রদান করবে। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলবে জানিয়ে প্রধান উপদেষ্টা সংস্কার কাজে সব নাগরিককে অংশগ্রহণ করার আহ্বান জানান। সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন, এর কোনো বিকল্প নাই। এই 3 লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না। কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। সবকটা কমিশন মিলে আমাদের সামনে বহু সুপারিশ তুলে ধরবে। আমরা এখন এমন পর্যায়ে পৌঁছেছি যে যাই মতামত হোক না কেন, আমরা দ্রুত একটা ঐকমত্য প্রতিষ্ঠিত করে সংস্কারের কাজগুলো করে ফেলতে চাই। নির্বাচনের পথে যেন এগিয়ে যেতে পারি। জুলাই বিপ্লবে ছাত্র জনতার হত্যাকারীদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে বলেও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন
অন্তর্বর্তী সরকার প্রধান। ভাবে সংস্কারের কাজে নিজেদেরকে হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। সংস্কারের কাজটা নাগরিকদের জন্য। সংস্কার ও নির্বাচন নিয়ে মতভেদ দূর করতে ঐক্য সংস্কার ও নির্বাচন বিষয়ক সংলাপের আয়োজন। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, জনগণকে বাদ দিয়ে কিংবা তাদের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। ন্যূনতম সংস্কারের পরে নির্বাচন চায় তার দল। আর পাল্টাপাল্টি বক্তব্যে রাজনৈতিক দলগুলোর জাতীয় ঐক্য বিনষ্ট হচ্ছে উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যথাযথ সংস্কারের সময় দিতে প্রস্তুত তারা। এ সময় সংবিধান সংস্কার কমিশন প্রধান ও উপদেষ্টাদের মতো চলমান সংস্কার ছাড়া নির্বাচন হলে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা রক্ষা করা সম্ভব হবে না। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। কর্তৃত্ববাদী হাসিনা সরকার পতনের পর সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠন, এরপর থেকেই রাষ্ট্রের সংস্কার ও নির্বাচন ইস্যুতে দেশজুড়ে আলোচনা তুঙ্গে। এ নিয়ে রাজনৈতিক দল থেকে শুরু করে গণ অভ্যুত্থানের অংশীজনদের মধ্যে চলছে মতামতের লড়াই। সবার সামনে একত্র হয়ে বললে আমাদের শক্তি, সমবেত শক্তিতে আসবে, সেই সমবেত শক্তিটার জন্য আমরা নির্বাচন ও সংস্কার কেন্দ্রিক মতভেদ দূর করে জাতীয় ঐক্যমত্য গঠনে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঐক্য, সংস্কার ও নির্বাচন শিরোনামে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল ও অংশীজনদের নিয়ে সংলাপ আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। আমি চাইবো যে ওয়াদাটা রক্ষা করতে। সংলাপে অংশ নিয়ে সংবিধান সংস্কার কমিশন প্রধান ও উপদেষ্টা আদিলুর রহমান বলেন, চলমান সংস্কারে রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক ও চলমান সংস্কার ছাড়া নির্বাচন হলে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা রক্ষা সম্ভব হবে না। এ সময় ঐক্যের সাথে ষড়যন্ত্র প্রতিহতের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তারা। আপনি যে নির্বাচনই করেন, যত সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই আপনি করেন, রাজনৈতিক সংস্কৃতির সংস্কার ছাড়া, প্রাতিষ্ঠানিক সংস্কারগুলোকে রক্ষা করার পদ্ধতি তৈরি না করে যে নির্বাচন আপনি করবেন, সেই নির্বাচনে কেউ না কেউ অবশ্যই বিজয়ী হবে। তিনি ওই দল 2/3, 3/4, 4/5 যেভাবেই নির্বাচিত হোক, যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আপনি সেই নির্বাচনের মধ্য দিয়ে সামগ্রিকভাবে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান যেগুলো, সেগুলো আপনি রক্ষা করতে পারবেন না। আবার এই জাতীয় পতাকাকে খামচে ধরার চেষ্টা করছে সেই পুরানো শকুন। প্রতিহতের জায়গা আমাদের বজায় রাখতে হবে। খালি ঐক্যের কথা বললাম কিন্তু প্রতিহতর জন্য তৈরি থাকলাম না, নিয়ন্ত্রণটা ছেড়ে দিবেন না। যখন নিয়ন্ত্রণ ছেড়ে দিবেন, আপনাদের হাতের বাইরে চলে যাবে। সংলাপে অংশ নিয়ে দেশ জটিল রাজনৈতিক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বলেন, ন্যূনতম সংস্কারের পর বিএনপি নির্বাচন চায়, তবে জনগণকে বাদ রেখে কিংবা তাদের উপর চাপিয়ে দিয়ে কিছু করা যাবে না। নির্বাচন চায়, এই কথাটা সঠিক নয়। আমরা বারবার করে বলছি যে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকে শেষ করতে, ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। সংস্কারের পক্ষে, অর্থাৎ গণতন্ত্রে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সংস্কার, তার আমরা পক্ষে, তার জন্য আমরা কাজ করেছি, করব ভবিষ্যতে। কিন্তু একই সঙ্গে আমরা মনে করি যে জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করাই, উপর থেকে আপনার চাপিয়ে দিয়ে কোনো কিছু করা যাবে না। সুতরাং আমরা সকলকে সঙ্গে নিয়েই সেই কাজগুলো করব। অপরদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যথাযথ সংস্কারের সময় দিতে তার দল প্রস্তুত। রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্য জাতীয় ঐক্য বিনষ্ট করছে বলেও মন্তব্য দলটির সেক্রেটারি জেনারেলের। নির্বাচনের জন্য যে সংস্কারগুলো মিনিমাম প্রয়োজন, সেগুলো সম্পন্ন করতে সুযোগ দিতে হবে। তারপরে একটা অবাধ, নিরপেক্ষ, ক্রেডিবল, ফ্রি এবং ফেয়ার একটা ইলেকশন সম্ভব। সেই নির্বাচন যুক্তিসঙ্গত সময়ের জন্য যতটুকু লাগে, আমরা জামাত ইসলামী সেই সময় দিতে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রস্তুত আছি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা কোরবানি করেছি, ত্যাগ করেছি, আমরা যেন এমন কোনো বক্তব্য বিবৃতি না, আমার দলীয় বক্তব্য আমি বলবো, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে বিতর্কিত করে দলের মধ্যে বিভেদ তৈরি হয়, আমরা যেন সে ব্যাপারে আরো গার্ডেড ল্যাঙ্গুয়েজে কথা বলি। দুদিনের সংলাপের প্রথম দিনে অন্তর্বর্তী সরকারের 7 উপদেষ্টা, 20টি রাজনৈতিক দলের প্রতিনিধি, নাগরিক সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেবেন। সমাপনী দিনে অংশীজনদের ঐকমত্য নিয়ে প্রকাশিত হবে ঘোষণাপত্র। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত শুরু করেছে তদন্ত কমিটি। এ সময় ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ কামাল বলেন, দুর্ঘটনার নাকি নাশকতা এখনই সেটি বলা যাচ্ছে না। সকাল 10টার পর নতুন তদন্ত কমিটির বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় মহাপরিচালক আরও বলেন, তদন্ত শুরু হয়েছে, এ নিয়ে এখনই মন্তব্য করার সময় আসেনি। এর আগে সকালে সচিবালয়ে আসেন কমিটির সদস্যরা, ভেতরে তারা বৈঠক করেছেন বলে জানা গেছে। গেল বৃহস্পতিবার মধ্যরাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে ভয়াবহ আগুনের ঘটনা তদন্তে নতুন করে 8 সদস্যের কমিটি করে সরকার। সেই সঙ্গে আগের 7 সদস্যের কমিটি বাতিল করা হয়। কমিটি 30 ডিসেম্বরের মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং পরবর্তী 10 কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে। আমরা যেটা বলছি, আজকে আমরা তদন্তের টিমটা আমরা বসেছিলাম, জায়গাটা দেখেছি শেষ। জায়গায় মানে কোনো কিছু পেয়েছেন কিনা বা অন্য কোনো কিছু তদন্ত চলছে, এখন কোনো মন্তব্য করা ভেতরের কি অবস্থা দেখলেন? আপনারা কালকে যেভাবে দেখেছেন ভিডিওতে ঠিক সেভাবে। খ্রিস্টীয় নববর্ষ ও 31st নাইটে আতশবাজি ও ফানুস পুড়িয়ে শব্দ ও বায়ু দূষণ রোধের দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠন ক্যাপস। সকালে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, খ্রিস্টীয় নববর্ষ উদযাপনের সময় বায়ু ও শব্দ দূষণের মাত্রা উদ্বেগজনকভাবে বেড়ে যায়। আতশবাজি, পটকা ও ফানুস পোড়ানোয় মানুষ, পরিবেশ ও প্রাণীকুলের ওপর নেতিবাচক প্রভাব ফেলে বলেও অভিযোগ করেন তারা। এ সময় বর্ষবরণে এসব কর্মকাণ্ডকে নিরুৎসাহিত করেন তারা। সংবাদ সম্মেলনে ঢাকার বিভিন্ন স্থানের বর্ষবরণ ঘিরে সৃষ্ট দূষণ পরিস্থিতির পরিসংখ্যান তুলে ধরা হয়। 31st সেলিব্রেশনের সময় ফানুস পড়ে বা আতশবাজির কারণে নানা দিকে দুর্ঘটনাগুলো ঘটছে। আমরা আসলে সেলিব্রেশন অবশ্যই চাই, কিন্তু সেটি দেশীয় সংস্কৃতিতে এবং অন্যের কোনো ক্ষতি না করে, মানে অন্যের বিশেষ করে শিশু, গর্ভবতী মহিলা, অসুস্থ মানুষ, প্রাণীদের কথা তো অবশ্যই আমাদের বিবেচনায় নিতে হবে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় প্রাণ গেল 2 শিশুসহ 5 জনের। নিহতদের মধ্যে একই পরিবারের 4 সদস্য রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন 10 জন। সকালে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায়, মোটরসাইকেল, মাইক্রোবাস এবং প্রাইভেট কারকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় বেপরোয়া বাস। এতে সামনে থাকা গাড়িগুলো দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে রাজধানী মিটফোর্ড হাসপাতালে পাঠান। তাদের মধ্যে 5 জন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায়। নিহত 4 জন এক আত্মীয়ের কুলখানিতে অংশ নিতে জুরাইন থেকে গোপালগঞ্জ যাচ্ছিলেন। বাকিজন মাদারীপুরের বাসিন্দা। নিহতদের মিটফোর্ড হাসপাতালে রাখা হয়েছে, বাকিদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে আছেন। আবদুল্লাপুর টোল প্লাজা আর কি, ওই যে কুচিয়াপাড়া এলাকায় তারা হাইয়েস্ট মাইক্রোতে যাচ্ছে, পিছন থেকে ব্যাপারী বাস এসে তাদের সজোরে ধাক্কা লাগছে। স্পটে 5 জন জায়গায় ডেট। তারপরে আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য তারা নিয়ে আসছে। আমরা মিটফোর্ড এলাকায় আইনশৃঙ্খলা ডিউটি নিয়োজিত ছিলাম। আসার পরে আমরা 5 জন এমার্জেন্সিতে ভর্তি করাইছি। তার ভিতরে আবার 2 জন ঢাকা মেডিকেলে রেফার করছে, আর 5 জন মারা গেছে। আহতদের অনেককেই নেওয়া হয়েছে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভর্তি। সেখান থেকে সর্বশেষ জানাতে যুক্ত হচ্ছেন মিয়া আমিরুল ইসলাম। আমিরুল, একটু আমাদেরকে জানাবেন আহতদের এখন কি অবস্থা এবং চিকিৎসকরা তাদের শারীরিক অবস্থার বিষয়ে কি বলেছেন? মিম, আমি দুপুর থেকে এখানটা অবস্থান করছি রাজধানীর মিটফোর্ড হাসপাতালে, যেখানটায় কিন্তু এই যে দুর্ঘটনাটি ঘটেছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে, সেই দুর্ঘটনায় যারা নিহত হয়েছে সেই সাথে যারা আহত হয়েছে বলা চলে অনেককেই মিটফোর্ড হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে জানিয়ে রাখতে চাই যে এখানটায় যে 5 জন নিহত হয়েছে তার মধ্যে কিন্তু একই পরিবারের 4 জন রয়েছে এবং বাকিজন অন্য জায়গার বাসিন্দা। এবং আমরা এখানটায় যে কর্তব্যরত চিকিৎসক যারা আছেন আমরা তাদের সাথে কথা বলছিলাম। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে বেলা 1:47 নাগাদ কিন্তু তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং আপনারা যেমনটি দেখেছেন যে বেলা 11:15 দিকে কিন্তু ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ধলেশ্বরী টোল প্লাজায় এই ঘটনাটি ঘটে এবং যার পরবর্তীতে কিন্তু প্রশাসনের সহযোগিতায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং এখানটায় নিহতের পাশাপাশি যারা আহত হয়েছে তাদেরকে কিন্তু রাখা হয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই রাজধানীর মিটফোর্ড হাসপাতালের পাশাপাশি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলছিলাম। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানটায় মূলত টোল প্লাজায় যে মোটরসাইকেল মাইক্রোবাস অবস্থান করছিল সেই সময় কিন্তু একটি বাস তারা কিন্তু পেছন থেকে এসে সজোরে তাদেরকে আঘাত করে এবং সেখানেই ঘটনাস্থলে 4 জনের মৃত্যু হয় এবং বাকিজন হাসপাতালে আসার আগেই মৃত্যু ঘটে বলে আমাদেরকে কর্তব্যরত চিকিৎসক সেটি জানিয়েছেন। আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলছিলাম, তারাও আমাদেরকে একই কথা জানিয়েছেন এবং বর্তমানে হাসপাতালে যে পরিস্থিতি বিরাজ করছে যে স্বজনদের মাঝে কিন্তু আমরা বেশ তাদের যে কান্না আমরা সেটি লক্ষ্য করছি এবং তারা যেটি বলছেন যে সড়কে যে এই যে বারবার মৃত্যুর মিছিল ঘটছে তারা কিন্তু সেটি নিয়ে উদ্বিগ্ন এবং এখানটা আমরা যেমনটি লক্ষ্য করছি এখানটায় কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখতে আসছেন যে এখানটা যে হতাহত ঘটনাটি ঘটছে সেটি। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানটায় যারা নিহত হয়েছেন এখানটা যারা নিহত হয়েছেন তারা কিন্তু তারা একই পরিবার যে 4 জন নিহত হয়েছেন তার মধ্যে আমরা একজন স্বজনের সাথে কথা বলছিলাম। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তার 2 মেয়ে, তার স্ত্রী এবং সেই সাথে তার 1.5 বছরের এক নাতি ছিল এবং আরেকজন যিনি যে বাইকে অবস্থান করছিল সেই হচ্ছে তার বাবা মায়ের সাথে সে নানা বাড়ি যাচ্ছিল, সেই অবস্থায় কিন্তু হতাহতের ঘটনাটি ঘটে। তো মিম, আমার কাছে এই ছিল রাজধানীর মিডফোর্ট হাসপাতাল থেকে সর্বশেষ। মিডফোর্ট হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মিয়া আমিরুল ইসলাম। মাদারীপুরের কালকিনিতে আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষে ইউপি সদস্য সহ 3 জন নিহত হয়েছেন, আহত অন্তত 20 জন। এই ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করেছে। এদিকে পরবর্তীতে সহিংসতা এড়াতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, র্যাব, পুলিশ। কাজী মনিরুজ্জামানের প্রতিবেদনে ছবি তুলেছেন সজীব খান। শুক্রবার ভোরে দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় কালকিনির মধ্যরচর এলাকা। মুহুর্মুহুর ককটেল দিয়ে বর্তমান ইউপি সদস্য আক্তার শিকদারের বাড়িতে হামলার পর সেখানকার সবকিছু লণ্ডভণ্ড করে ফেলা হয়, চালানো হয় ভাঙচুর ও লুটপাট। স্থানীয়রা জানান, বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সঙ্গে একই ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার শিকদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার সংঘর্ষ হয়, তবে 5 আগস্টের পর থেকে পলাতক ছিলেন আক্তার শিকদার। বৃহস্পতিবার রাতে আক্তার শিকদার বাড়িতে ফিরলে ক্ষিপ্ত হয়ে ওঠেন চেয়ারম্যানের অনুসারীরা। আক্তার শিকদারের বাড়িতে হামলা চালালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে খাসেরহাটের কালারচর এলাকায় কুপিয়ে হত্যা করা হয় ইউপি সদস্য আক্তার শিকদার, তার ছেলে মারুফ শিকদার ও অনুসারী সিরাজ চৌকিদার নামে একজনকে। আহত হন আরও অন্তত 20 জন। আমার ছেলে রাত 10টার দিকে বাড়িতে আইছে, এরপর তারা চতুর্দিকে ব্যাট দিয়ে দৌড়ে এই ব্রিজের এনে দরিয়া তার কুবাই মারছে। কারা কারা কুবাই? সেই সুমন সালমানের ভাই সুমন সালমান এবং হ্যাট দলবলের আরো লোকজন আছে। বুমের শব্দ পাই আমরা আগে যাই, যেহেতু মানুষে বলে যে ওখানে মার্ডার হয়েছে, তাই ওখানে যা বললা দেখছি আক্তার মেম্বার। এই ঘটনার পর থেকে কালকিনিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। জড়িতদের গ্রেপ্তারে চালানো হচ্ছে অভিযান। এলাকায় সেনাবাহিনী আছে, র্যাব আছে, আমরা পুলিশ সদস্যরা আছি। এই ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট আছে, এই ঘটনার যারা দোষী তাদের গ্রেপ্তারের জন্য আমরা অভিযান পরিচালনা করছি। এই ঘটনায় আহতদের কালকিনির বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন মাদারীপুর। জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ক্ষমতা নয়, সুশাসনের জন্য জনগণের ভালোবাসা ও সমর্থন প্রয়োজন। সকালে যশোর জেলা জামায়াতের কর্মী সমাবেশে দলটির আমির আরও বলেন, দেশে আর চেতনার বড়ি বিক্রি হবে না। ক্ষমতায় যাওয়া আমাদের উদ্দেশ্য নয়, দেশে একটা সুশাসন কায়েম করা আমাদের মূলত। আজকে আমাদের যুবক যুবতীরা মাস্টার্স গ্রাজুয়েশনের সার্টিফিকেট নিয়ে তারা এখন দুয়ারে দুয়ারে ঘুরে তাদের কাঙ্ক্ষিত একটা চাকরি তারা পায় না। 2টি কারণে পায় না। একটা কারণ হলো একটা গোষ্ঠীর কাছে সমস্ত মানুষের কিসমত হাইজ্যাক হয়ে গিয়েছিল। এই গোষ্ঠী বাংলাদেশকে তাদের জমিদারি মনে করত। তাদের আনুগত্য যারা করবে না তাদের জন্য এই দেশে বাঁচার কোনো অধিকার ছিল না।
দেশের শিক্ষা, চিকিৎসা, প্রযুক্তি সহ একাধিক উন্নয়ন প্রকল্পের জন্য $1 বিলিয়ন বিনিয়োগ করতে চায় বিলিয়ন ফর বাংলাদেশ, যার জন্য বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রবাসীরা $1 বিলিয়ন তহবিল সংগ্রহ করবে আগামী 1 বছর। রাজধানীর এক হোটেলে প্রবাসীদের নিয়ে পরিচিত পর্বের আয়োজন করে বিলিয়ন ফর বাংলাদেশ, যেখানে কিভাবে এই তহবিল সংগ্রহ করা হবে আর কোন কোন খাতে তা বিনিয়োগ করা হবে তা তুলে ধরেন বিএফবির উদ্যোক্তারা। বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা এই পরিচিত পর্বে অংশগ্রহণ করে। বিশ্বের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন বাংলাদেশিরা। এমনকি বিভিন্ন গবেষণায় প্রবাসীদের সাফল্য অনেক। তাদের এক করে দেশের জন্য বৃহৎ কিছু করার পরিকল্পনা করছে বিলিয়ন ফর বাংলাদেশ। চাঁদপুরে জাহাজে 7 নাবিক হত্যার ঘটনায় দোষীদের কঠোর শাস্তি, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও নিরাপদ নৌপথ নিশ্চিতের দাবিতে সারা দেশের কর্মবিরতি পালন করেছে নৌপরিবহন শ্রমিকরা। তবে যাত্রীবাহী নৌযান এই কর্মসূচির আওতামুক্ত থাকবে। কর্মবিরতির ফলে সারা দেশে স্থবির হয়ে পড়েছে পণ্য পরিবহন কার্যক্রম। প্রতিনিধিদের তথ্যচিত্র বিস্তারিত। জাহাজে 7 খুনের প্রতিবাদে বৃহস্পতিবার মধ্যরাত থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী নৌযানে কর্মবিরতি চলছে। বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে খোলা পণ্য খালাস ও পরিবহন। এতে সারা দেশে চাল, ডাল, গম, তেল, শিল্পের কাঁচামাল সহ সব ধরনের পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে। খোলা আমদানি পণ্য নিয়ে আসা বিদেশি জাহাজগুলোতেও হচ্ছে না কাজ। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঘাটে হাজির হন নৌ শ্রমিকরা। তাদের অভিযোগ, গ্রেপ্তারকৃত ইরফান ছাড়াও আরও কেউ এই ঘটনায় জড়িত। তাই দায়ী সবাইকে গ্রেপ্তার করা না হলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। একই সাথে দাবি জানান নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের। র্যাব একজন লোককে গ্রেপ্তার করেছে। সে জাহাজের কোনো মাস্টার ইঞ্জিনিয়ার সে একজন লস্কর হিসেবে কাজ করেছিল। সে কিভাবে উনি নিজে স্বীকার করেছে প্রত্যেকটি লোককে উনি হত্যা করেছে। হত্যা করার পরে আর জাহাজে অবশিষ্ট কোনো লোক ছিল না। তাহলে এই জাহাজটা 1 ঘন্টা পরিচালনা কে করলো? ইঞ্জিন কন্ট্রোল কে করলো? জাহাজের অ্যাঙ্কর হাফেজ কে দিল? গত 5 মাসে এত পরিমাণে ডাকাতি হয়েছে, এটা বুঝাতে পারবো না। ভাই হত্যার যতক্ষণ আমরা বিচারটা পাবো না, ততক্ষণ আমরা কোনোভাবে কোনো ধরনের কাজে যোগদান করব না। চাঁদপুরেও কর্মবিরতি পালন করছে নৌপরিবহন শ্রমিকরা। তারা চাঁদপুর নৌ রুটে দুর্বল নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানান। কাঠবোর্ডে নৌকা নিয়ে এসে, স্টিল বোর্ডে নৌকা নিয়ে এসে ধরতেছে। আমাদের রাস্তাঘাটে চাঁদাবাজি সব সম্পূর্ণ, আমাদের কোনো সব সময়ের জন্য হয়রানি করতেছে। নদীতে চলাচল করি, মানে আমার জানের কোনো নিরাপত্তা নাই, আমরা নিরাপত্তা চাই। এদিকে নৌযান শ্রমিকদের কর্মবিরতির ফলে স্থবির হয়ে পড়েছে উত্তরাঞ্চলের বৃহৎ নদীবন্দর বাঘাবাড়ী। বাঘাবাড়ী নদীবন্দর হয়ে উত্তরাঞ্চলের 16 জেলায় জ্বালানি তেল, সারসহ বিভিন্ন পণ্য সরবরাহ হয়ে থাকে। কর্মবিরতিতে উত্তরের জেলাগুলোতে জ্বালানি তেল ও সার সংকট দেখা দিতে পারে। 72 ঘন্টার ভিতরে আমাদের এই দাবিগুলা যদি পূরণ করে, তাহলে ইনশাআল্লাহ আমরা কাজ করব। চাঁদাবাজি বন্ধ করার এবং ডাকাতি বন্ধ করার জন্য ব্যবস্থা নেওয়া হোক। 7 খুনের ঘটনায় গ্রেপ্তার ইরফানকে 7 দিনের রিমান্ডে নেয়ার পর তথ্য বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছে চাঁদপুর নৌপুলিশ। প্রত্যয় দাস, এখন। কয়েকদিনের ব্যবধানে আবারও বেড়েছে মুরগির দাম। সোনালী মুরগি প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকায়। এদিকে সরবরাহ স্বাভাবিক থাকায় প্রায় সব ধরনের শীতকালীন সবজির দাম আগের তুলনায় কমেছে। তবে বাজারে ক্রেতা সমাগম কম থাকায় হতাশ বিক্রেতারা। বিস্তারিত জানাবেন সানি মৃধা। সাধারণত সাপ্তাহিক ছুটির দিনে বাজারগুলোতে ভিড় করে থাকে ক্রেতারা। সেই তুলনায় ক্রেতা সমাগম কিছুটা কম ছিল শুক্রবার। এর মাঝেও বাড়ছে মুরগির দাম। মাত্র কয়েকদিনের ব্যবধানে সোনালী মুরগির দাম কেজিতে 20 থেকে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 320 থেকে 50 টাকায়। সরবরাহ কম থাকায় দাম বাড়ছে বলে দাবি বিক্রেতাদের। 4-5 দিন আগে দাম অনেক কম ছিল, এখন আপনার যে বিয়া শাদী হইতেছে আর অনুষ্ঠান হইতেছে, তো এই জন্য পিকনিক হইতেছে, এই জন্য মুরগির দাম বাড়ে গেছে। 300-র নিচে নামে না, উপরেই থাকে। এখানে 340 করে নাকি বিক্রি করে, আমরা 330 করে দিচ্ছি। মুরগির দাম বাড়লেও কমেছে ফার্মের ডিমের দর। ডিমের ডজন বিক্রি হচ্ছে 130 থেকে 135 টাকায়, আর একসঙ্গে 100 নিলে তা পাওয়া যাচ্ছে আরও কিছুটা কমে। ডিম লালটা বেচতে আছে আমরা 135, সাদাটা 130। আগের তুলনায় বাবা অনেক কমে গেছে।
এদিকে প্রায় সব মাছই পাওয়া যাচ্ছে আগের সপ্তাহের তুলনায় কম দামে। রুই, পাঙাশ, কাতলা, নলা, তেলাপিয়া কেজিতে কমেছে 50 থেকে 80 টাকা। এমনকি কোথাও কোথাও নির্ধারিত মূল্যের চেয়েও কমে বিক্রি হচ্ছে মাছ। তবে আগের তুলনায় দাম কমলেও বাজারে ক্রেতা কম থাকায় হতাশ বিক্রেতারা। খুবই কম ক্রেতা নাই বললেই চলে। মুরগির আমদানি কম, ঠান্ডা তো ছোটখাটো খামার বন্ধ হয়ে যেতেছে, এই কারণে মুরগির দামটা একটু বেশি। অন্যদিকে প্রায় সব শীতকালীন সবজিরই দাম কমেছে। শিম বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়, বাঁধাকপি, ফুলকপি বিক্রি হচ্ছে 30 টাকায়। এছাড়া আলু, পেঁয়াজও আগের থেকে কমে পাওয়া যাচ্ছে। এসব নিত্যপণ্যের দাম কমলেও সাধারণ ক্রেতাদের দাবি এখনও এসব পণ্যের দাম নাগালের বাইরে। রিসেন্টলি আমরা যে ফ্লোটা দেখে আসছি তার থেকে যেহেতু একটু কম, সো আমি বলবো অবশ্যই এখন মোটামুটি নাগালের মধ্যেই চলে আসছে, খুব বেশি যে তা না, তবে আরও কমা উচিত। একই সাথে বাজার নিয়মিত মনিটরিংয়ের মধ্যে রাখার দাবি করেন ক্রেতারা। সানিম মৃধা, এখন, ঢাকা। উত্তর জনপদে সেচের পানির অভাব ঘুচিয়ে দিচ্ছে সোলার পাম্প। প্রান্তিক কৃষকদের ভাগ্য ফেরাতে বিভিন্ন উন্নয়ন সহযোগিতার সহায়তায় বাস্তবায়ন করা হচ্ছে এই প্রকল্প। এতে হাসি ফুটছে কৃষকের মুখে। এদিকে সোলার সেচ প্রকল্পকে ফসল উৎপাদনের জন্য ইতিবাচক বলছেন কৃষি অর্থনীতিবিদরা। রংপুর ঘুরে এসে সাজিদ আরাফাতের প্রতিবেদনে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন তার সঙ্গে রেজওয়ান বাঁধন। উর্বরা এই মাটির সাথে কৃষকের নিবিড় যৌথতা। এ মাটিতেই সবুজের আলপনা সাজিয়ে তোলেন প্রান্তিক চাষিরা। তবে মাটিতে জলের টান পড়লে কপালে ভাঁজ পড়ে কৃষকের, ব্যাহত হয় উৎপাদন। উত্তর জনপদের বেশ কিছু অঞ্চলে কৃষকের সেচের দুশ্চিন্তা দূর করেছে সোলার পাম্প। ডিজেল চালিত পাম্প মেশিনের বিকল্প হিসেবে কাজ করছে এটি। জীবাশ্ম জ্বালানির রাহুমুক্ত হয়ে নবায়নযোগ্য এই পদ্ধতিতে সেচ খরচ কমেছে অর্ধেক। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের তত্ত্বাবধান ও বেসরকারি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডের অর্থায়নে সেচ সহায়তা পাচ্ছেন রংপুরের প্রান্তিক চাষিরা। 30 শতক জমিতে 15 থেকে 2000 টাকা ধান খেতে, বুড়ো ধানে। এখন পানি নেব মনে করো 1000 টাকা, 500 টাকা আমার সিজনে কম লাগবে। এখন পানিটা পামো আমরা, এখন ফসলটা ভালো হবে, এখন খরচটাও কম লাগিবে, তাহলে এ দিয়ে একটা আমার সুবিধা হবে। করাতে মনে করো যে 3000 হইতে হইতে 4000 হইতে হইতে 5000 টাকা মধ্যে বিকেল আছে। এখন ওই অবস্থায় চলেছে, তারপরে তো এটা আল সোলারটা দিছে, সোলারটা মনে করেন হয়তো বা কারেন্ট থাকে না, অনেক সময় হয়তো বা সঠিক সময় পানি পাই না, আর সোলারের মাধ্যমে তো সব সময় মনে করেন এটা তো কোনো সমস্যা নেই। সিএসআর প্রকল্পের আওতায় রংপুর সহ উত্তরাঞ্চলের 5 জেলায় বসানো হয়েছে 28টি সোলার পাম্প, যার মধ্যে রংপুরে 9টি, দিনাজপুরে 11টি, নীলফামারীতে 4টি, কুড়িগ্রামে 3টি ও লালমনিরহাটে 1টি সোলার পাম্প বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি পাম্প তত্ত্বাবধান করেন 5 জন করে কৃষক, যারা নিজেদের জমিতে সেচ নেয়ার পাশাপাশি অন্যদের পানি সরবরাহের মাধ্যমে অর্থ উপার্জনেরও সুযোগ পাচ্ছেন। কোনো ফসল আবাদ হতো না, জমি আছে কিন্তু আবাদ করতে পারতো না। আবাদ করলেও ওই যে প্রাকৃতিক বৃষ্টির মাধ্যমে যদি আবাদ করতে পারতো, কিন্তু এই বাড়তি যে ফসলটা সেটা হতো না। এখন দেখা গেছে তারা এই সুবিধাটা পাচ্ছে। এ ধরনের সেচ প্রকল্পকে কৃষির জন্য আশীর্বাদ বলছেন কৃষি অর্থনীতিবিদরা। বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারিভাবেও সহায়তার তাগিদ তাদের। রবি শস্য এখন কিন্তু অনেক ক্ষেত্রেই সেচ নির্ভর হয়ে যাচ্ছে, এবং এই সেচ নির্ভরতা কাটানোর জন্যে আমাদের অবশ্যই এই যে ইন্ডিজেনাস ইরিগেশন এবং এর যে ইমপ্রুভমেন্ট, যেটা বেসরকারি সংস্থাগুলো নিরন্তর করে যাচ্ছে, এটার যথেষ্ট গুরুত্ব আছে। প্রকল্প পরিচালনাকারীরা বলছেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে নিয়মিত সহায়তা কার্যক্রম এটি। দেশে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা সুসংহত, খাদ্য ব্যবস্থাপনা গতিশীল করার পাশাপাশি কৃষির আধুনিকায়নের লক্ষ্যেই এই উদ্যোগ চলমান রয়েছে। এখানে আমরা কার্বন এমিশন কমাচ্ছি, কোনো রকম তেলের পাম্প ব্যবহার হচ্ছে না বলে। সুতরাং আমরা ভাবছি যে আমরা আসলে এনভায়রনমেন্টের দিকটাও খেয়াল করে অনেক প্রজেক্ট করি। সুতরাং আমরা তো দেখতে পারি ভবিষ্যতে আরও কিছু যদি চাহিদা থাকে আমরা হয়তো এটা নিয়ে কাজ করব। উত্তর জনপদে শিল্প কারখানার খুব একটা বিকাশ ঘটেনি, একথা সত্যি। তবে এ অঞ্চলের মানুষের অর্থনীতির চাকাকে সচল রেখেছে কৃষি, কৃষি এবং কৃষি। আর এই কৃষি ও কৃষকের
ভাগ্য উন্নয়নে সহায়তা করছে এখানকার সোলার পাম্পগুলো, যার মাধ্যমে চাষাবাদ করে একই সঙ্গে সময় এবং অর্থ সাশ্রয় করে লাভবান হচ্ছেন এ অঞ্চলের কৃষকরা। রংপুরের তারাগঞ্জ থেকে সাজিদ আরাফাত, এখন। তিব্বত মালভূমির পূর্ব দিকে ব্রহ্মপুত্র নদীর উজানে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দিল চীন। বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনের পর এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া। টাইমস অফ ইন্ডিয়ার দাবি $137 বিলিয়ন মেগা প্রজেক্ট বাস্তবায়িত হলে বিপাকে পড়তে পারে ভাটির দেশ ভারত ও বাংলাদেশ। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, নদীর প্রবাহ বিঘ্নিত হলে এর বিরূপ প্রভাব পড়তে পারে লাখ লাখ মানুষের উপরে। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। তিব্বত মালভূমির পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত ইয়ারলং জাংপো নদীতে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের খবরে ছেয়ে গেছে চীনা গণমাধ্যম। যদিও প্রকল্পটির কারণে তিব্বতের ওই এলাকার কি পরিমাণ মানুষ বাস্তুচ্যুত হতে পারে কিংবা স্থানীয়দের ওপর এর প্রভাব কেমন হবে এ নিয়ে কোনো ইঙ্গিত দেয়নি বেইজিং। নদীতে বাঁধ নির্মাণ করলে গতিপথ বাধাগ্রস্ত হওয়া ছাড়াও জলজ প্রাণীর বাস্তু সংস্থানের বিরূপ প্রভাব পড়তে পারে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়ারও সুযোগ নেই। যদিও ভারতীয় গণমাধ্যমের দাবি, চীনা কর্মকর্তাদের মতে জলবিদ্যুৎ প্রকল্পের ফলে অঞ্চলটিতে পানি সরবরাহ ব্যবস্থার ওপর সেই অর্থে বড় কোনো প্রভাব পড়বে না। এনডিটিভি জানাচ্ছে, ইয়ারলুং জাংপোর যে অংশে বাঁধ নির্মাণ করা হবে সেখান থেকে বাঁক নিয়ে নদীটি ভারতের অরুণাচল প্রদেশে প্রবেশ করে। এনডিটিভির প্রতিবেদন আরও বলছে, এমন গুরুত্বপূর্ণ একটি প্রজেক্টের কাজে হাত দেওয়ার আগে এই বিষয়ে বেইজিং ধোঁয়াশা সৃষ্টি করেছে বলে অভিযোগ করছে নয়াদিল্লি। যদিও নয়াদিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। গলিত হিমবাহ ও পাহাড়ি ঝর্ণা থেকে ইয়ারলুং ঝাংপো নদীর উৎপত্তি। ভারতের অরুণাচল ও আসাম রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে নদীটি ব্রহ্মপুত্র নদ নামে বাংলাদেশে প্রবেশ করেছে। বিবিসি নিউজের দাবি, প্রকল্পটির কারণে নদীর নিম্নধারে পানির প্রবাহ ও পথ পরিবর্তনের আশঙ্কা আছে। সিনহুয়া আরও জানায়, $1 ট্রিলিয়ন বা $137 বিলিয়ন বেশি ব্যয় হবে এই প্রকল্পটিতে। কনস্ট্রাকশন কর্পোরেশন অব চায়না জানাচ্ছে, এটি বছরে 30,000 কোটি কিলোওয়াট ঘন্টা পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম, যা চীনের মধ্যাঞ্চলে অবস্থিত থ্রি জর্জেস বাঁধের উৎপাদন সক্ষমতার 3 গুণেরও বেশি। থ্রি জর্জেস বাঁধটি বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ হিসেবে খ্যাত হলেও ইয়ারলুং ঝাংপো জর্জেসকেও ছাড়িয়ে যাবে। এনডিটিভি ওয়ার্ল্ড আরও জানাচ্ছে, এই প্রজেক্ট বাস্তবায়িত হলে নয়াদিল্লি বেইজিং সম্পর্কে আরও অবনতির আশঙ্কা আছে। পানি নিয়ে শীতল যুদ্ধে জড়ানোর আশঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার তথ্য বলছে, এই বাঁধ নির্মাণের ফলে নদীর পানির ধরা ও ছেড়ে দেওয়ার ক্ষমতা চীনের হাতে চলে যাবে। ফলে হঠাৎ করে অতিরিক্ত পানি ছেড়ে দিলে নদী তীরবর্তী এলাকার মানুষ ভয়াবহ বন্যার কবলেও পড়তে পারে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। হুতিদের হামলার জবাবে ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। প্রাণ গেছে এ পর্যন্ত 6 জনের। হামলা থেকে রক্ষা পায়নি সমুদ্র বন্দর, জ্বালানি কেন্দ্র, সামরিক স্থাপনাও। নেতানিয়াহু বলছেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত হামলা চলবে। এদিকে হামলার সময় ওই বিমানবন্দরে থাকলেও অল্পের জন্য প্রাণে বাঁচেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। ইসরায়েলের এই হামলায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। আরও জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। ועוד לא סיימנו, ואני רוצה להתחיל דווקא מהמאמץ ההגנתי שאנחנו עומדים בו לילה כבר מזה זמן. ইয়েমেনে হামলার আগে এমনই নির্লিপ্তভাবে সেই কর্মপরিকল্পনার বর্ণনা দিয়ে যাচ্ছিলেন ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডার অফিসার। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে প্রস্তুতি নিচ্ছে যুদ্ধবিমানের বহর। গাজা লেবাননের পর গন্তব্য এবার ইয়েমেন। প্রকাশ্যে ঘোষণা দিয়ে এবার ইয়েমেনে হামলা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পরবর্তী দৃশ্য এটি। হুড়োহুড়ি করে নিজের প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে ছুটোছুটি করছেন যাত্রীরা। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা তেল আবিবে ড্রোন আর মিসাইল দিয়ে হামলা করলে এর জবাবে শুধু বিমানবন্দর নয়, আরও অনেক স্থাপনায় হামলা করেছে আইডিএফ। হামলার সময় এই বিমানবন্দরে অবস্থান করায় অল্পের জন্য প্রাণে বেঁচেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস। ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানবন্দরের রানওয়ে। জাতিসংঘ বলছে, লোহিত সাগর আর সানায় বিমানবন্দরে হামলার ঘটনা উদ্বেগজনক। ইয়েমেনে মানবিক সহায়তা দেয়া কঠিন হয়ে পড়বে। তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। The Secretary General remains deeply concerned about the risk of further escalation in the region and reiterates his call for all parties concerned
এদিকে শুধু বিমানবন্দর নয়, হুতিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা হয়েছে পশ্চিম উপকূলে হোদেইদা, সালিফ আর রাস কানাতিব সমুদ্র বন্দরে। এছাড়াও হেজাজ আর রাস কানাতিব জ্বালানি কেন্দ্রেও ভয়াবহ হামলা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলকে যারা আঘাত করবে তাদের জন্য আঘাত অনিবার্য। ולפני שעה קלה חיל האוויר תקף מטרות של ארגון הטרור החותי בתימן, גם בקו החוף וגם בצנע. אנחנו נחושים לגדוע את זרוע הטרור הזה של ציר הרשע של איראן. ইরানের প্রতিরোধ অক্ষকে শেষ করে দেয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে এই হামলার পরপরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইয়েমেন থেকে। মধ্যরাতে তেল আবিবে বেজে উঠেছে সাইরেন। হুতিদের পক্ষ থেকে ইসরায়েলকে কড়া জবাবের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। তীব্র নিন্দা জানিয়েছে ইরানও। ইয়েমেনে হামলার মধ্যেই গাজার উত্তরে কামাল আদওয়ান হাসপাতালের কাছে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। অর্ধশতাধিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। তীব্র শীতে খোলা মাঠে টানিয়ে রাখা তাঁবুতে বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে গাজাবাসীর জন্য। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। এখন বিকেল শেষ করবো, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না বললেন প্রধান উপদেষ্টা, তাই দুটি কাজই একসাথে চলবে। সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন, এর কোনো বিকল্প নাই। এই 3 লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। ন্যূনতম সংস্কারের পরে নির্বাচন চায় বিএনপি, আর সুষ্ঠু নির্বাচনের জন্য যথাযথ সংস্কারের সময় দিতে প্রস্তুত জামায়াত। সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে কাজ শুরু কমিটির। দুর্ঘটনা নাকি নাশকতা এখনো নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। আমরা যেটা বলছি, আজকে আমরা বসেছিলাম, জায়গাটা দেখেছি, শেষ তদন্ত চলছে, এখন কোনো মন্তব্য করে। এবং এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় বাসের ধাক্কায় প্রাণ গেল 5 জনের। মাদারীপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষে ইউপি সদস্য সহ নিহত 3। শেষ করছি এখন বিকেল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon। এছাড়া ইউটিউবে দেখতে হলে ভিজিট করুন youtube.com/c/ekontv।